পরকীয়া নামের এই বিষটা যেই মানুষের মাথায় একবার ঢুকে সেই সংসারটা একদম ভেঙে চুরে চুরমার হয়ে যায়। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা ঘটনা শেয়ার করব যেটা মানে আমার মনে হলে আমার বুকটা ফেটে চিৎকার আসে। ইভেন আমি এখনও আমার মনটা অনেক বেশি খারাপ। তো আমি যে ফ্ল্যাটে আগে থাকতাম, আমি তো এখন আমার বাবার বাড়িতে ভাড়া থাকি, আপনারা সবাই জানেন। আমি কিন্তু এর আগে যেই ফ্ল্যাটটায় থাকতাম, ওই ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের যে ভাবিটা, ওই ভাবিটা এত বেশি ভালো ছিল। হুমায়রার আম্মু, জিসানের আম্মু যে বলতাম, এত বেশি ভালো ছিল। একদম দুইটা বোনের মতো আমরা দুইটা ফ্ল্যাটে দুইজনে থাকতাম। এত বেশি ভালোবাসি আমি ভাবিকে, প্লাস ভাবিও অনেক বেশি ভালো ছিল, কারণ ভাবি ছোটোকাল থেকেই সৎমায়ের ঘরে মানে বড় হয়েছে। ওনার মা হচ্ছে মাথা খারাপ পাগলের মতো ছিল আর কি। তো ওনার বাবা আরেকটা বিয়ে করে, তখন ওই ভাবি আর ওই ভাবির বড় ভাই ওই সৎমায়ের ঘরে বড় হয়। আর ভাবির যে ছোট একটা বোন আছে, যাকে আমি ইংলিশ পড়াতাম, অনার্সে স্টুডেন্ট ছিল ও, আমি ওকে ইংরেজি পড়াতাম। মানে যারা আমার রেগুলার ব্লগ প্রথম থেকেই দেখেছেন তারা অবশ্যই জানেন। তো ওই মেয়েটা হচ্ছে ভাবির মানে ছোট, ওই মেয়েটা পেটে থাকতেই ভাবির মায়ের ডিভোর্স হয়ে যায়। ভাবির বাবার অবশ্য দোষ নেই, ভাবির মা হচ্ছে মাথা খারাপ আর কি, পাগলের মতো হয়ে যেত তখন ওই বাচ্চাটা পেটে ছিল। তো এই তো ভাবির হচ্ছে ধরতে গেলে মা নেই, বাবা নেই, সৎ মায়ের ঘরে বড় হয়ে মানে কি বলে 10-12 বছরের হয়ে তারপরে ভাবির মা ভাবিদেরকে নিয়ে শহরে চলে আসে। তো ভাবি এক প্রকার মানে এই জনের বাড়িতে ওই জনের বাড়িতে এরকম করে থেকে বা গার্মেন্টসের চাকরি করে। আর যার সাথে বিয়ে হয় ওই ছেলেটাও হচ্ছে আর কি ভাবিকে দেখে শুনে ভাবির সব কিছু জেনে ভাবির পিছনে পিছনে ঘুরে, ইভেন ভাবি পাত্তাও দিত না, কান্নাকাটি করে হাতে পায়ে ধরে ভাবিকে বিয়ে করেছে, মানে ভাবির যে হাজবেন্ড আর কি। তো আমরা যখন ওই বাড়িতে ভাড়া থাকতাম তখন এত বেশি ভালো লাগতো দেখে যে ভাবির হাজবেন্ড হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মানে উনি পরে লেখাপড়া করতে 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 একসময় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়। যখন বিয়ে করেছিল তখন আর কি লেখাপড়ার হয়তো বা ইন্টারে পড়ছিল তখন আর কি। তো ভাবির যখন বিয়ে হয় তখন ভাবির হাজবেন্ড মাত্র 4,000 টাকা বেতনের কোথায় যেন চাকরি করে, কম্পিউটারের দোকানে হয়তো বা। মানে কথাগুলো বলতে নিলেই আমার গায়ে কাটা দিচ্ছে, কারণ ভাবি প্রথম থেকে আমাকে সব কিছুই বলতো আর কি, যে কিভাবে কিভাবে তারা একটা বস্তি বাসায় ভাড়া থাকার পরেও মানে এত বড় একটা ফ্ল্যাটে ভাড়া থাকে, মাসে 11,000 টাকা ভাড়া ফ্ল্যাটের। তারপরে ছেলেকে এমন একটা স্কুলে পড়াচ্ছে যে স্কুলের মাসিক বেতন 4,500 টাকা, ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছিল। আর ভাবির যে ছোট বোনটা বললাম, ওই বোনটাকেও ভাবি দেখাশোনা করে, মানে ভাবিই পালে। তো ওই ভাবিটা যখন মানে মাত্র 4,000 টাকা বেতনে চাকরি করতো ওর হাজবেন্ড, তখন থেকে একটা বস্তি ভাড়া থেকে অনেক কষ্টে মানে দিন যাপন করেছে। তারপরে ভাবির বিয়ের 3 মাস পরেই হচ্ছে জিসান পেটে আসে। তো 1 বছর 9 মাস পরে আবার জিসান হয়। তো এই ছোটো বাচ্চাটাকে নিয়ে ভাবি একা, ভাইয়া বাসায় থাকতো না, ভাইয়া হচ্ছে চাকরি করতো গাজীপুরে, ওখান থেকে প্রতি সপ্তাহে আসতো আর কি। ভাবি একা এই বাচ্চাটাকে নিয়ে মাঝে মধ্যে চাল থাকতো না, মাঝে মধ্যে ঘরে খাবার থাকতো না, এক গ্লাস পানি খেয়েই দিন কাটিয়ে দিত। তো এরকম করতে করতে স্বামী দূরে থাকে, সপ্তাহে একদিন আসে, এরকম করতে করতে ভাইয়ার বেতন আস্তে আস্তে বাড়ে। তো আপুও মানে এক সময় মানে আস্তে আস্তে একটু উপরে উঠতে থাকে বা একটু ভালোবাসায় থাকতে থাকে। তো ভাবি যখন আমার যে পাশের ফ্ল্যাটে থাকতো, আমার আগে উনি উঠেছিল ওখানে, উনি ওখানে যখন থাকে তখন আর কি ভাইয়াকে একেবারের জন্য বলে যে তুমি যেহেতু বাইক আছে তোমার, তুমি আসা যাওয়া করে তারপরে তুমি চাকরি করো, তোমাকে আর দূরে থাকতে দেবো না। তারপর ওরা একসাথে থাকে। তো ভাইয়া হচ্ছে লম্বা 6 ফিটের মতো, আর ভাবি হচ্ছে 4 ফিট, মানে 7-8 হবে এরকম। তো ভাবি আর কি একটু খাটো, আর ভাবি অপরূপা সুন্দরী, অনেক বেশি সুন্দর ভাবি, একদম ফর্সা সুন্দর, মানে চেহারা কাঠিন সব কিছুতেই সুন্দর। মেইন কথা হচ্ছে ভাবির লেখাপড়া জানে না, আর ভাইয়া হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মানে সবসময় বলতাম যে কি অবস্থা, আপনার বাবা নাই, মা কিছুদিন আগে মারা গেছে, নানির বাড়িতে থেকে বড় হয়েছেন, মানে শহরে শহরে এখানে এর বাড়িতে ওর বাড়িতে বা গার্মেন্টসে থেকে চাকরি করেছেন, আপনি সৎ ছিলেন বলে এত ভালো একটা হাজব্যান্ড আপনার মিলেছে। অথবা ভাবিও বলতো যে আমি সৎ ছিলাম, আমি চরিত্রহীনা ছিলাম না বা কোনো একটা খারাপ কাজে যাইনি, ভালো ছিলাম বলে আল্লাহ আমাকে এত ভালো একটা হাজব্যান্ড মিলিয়েছে। অবশ্য সব স্ত্রীরাই হাজব্যান্ডের নামে কিন্তু সুনাম করে সবার কাছে, যে দেখেন আমার কিছু নেই তাও জিসানের বাবা আমাকে নিয়ে কত সুন্দর আমাকে মাথায় করে রেখেছে, আমাকে সব কিছু দিয়েছে, সব কিছু মানে ওনার ঘরের খাট, আলমারি, ওয়ার্ড্রোব, সোফা, ডাইনিং টেবিল, মানে সব একদম একটা ফ্যামিলিতে একটা সংসারে যত কিছু থাকার দরকার ওনার সংসারে সব কিছু আছে। টাকা পয়সার অভাব নেই, ভাইয়া মাসে 80,000 টাকা বেতনে চাকরি করে, মানে খুবই ভালো ফ্যামিলি বা খুবই ভালোভাবে ওরা থেকেছে 12 বছরের সংসার।
তো হঠাৎ করে ভাইয়া হচ্ছে ইউএসএ যাওয়ার জন্য মানে টাকা জমা দেয়। তো আমি বললাম যে দেশেই তো এত ভালো চাকরি, ইউএস কেন যাবে? বললো যে হ্যাঁ ইউএস যাবে, 4-5 জন যাচ্ছে মাত্র 8 লাখ টাকায়। আমার খটকা লাগলো যে এত কম টাকা ইউএস তো যাওয়ার কথা না বা নেওয়ার কথা না। এত কম টাকায় যদি ইউএসএ যাওয়া যেত তাহলে মানে আমার ভাইয়েরা বা আমার হাজবেন্ডদেরকে আমি কবেই পাঠিয়ে দিতাম বা কবেই ওরা চলে যেত। আমার বড় ভাই একবার 13 থেকে 17 লাখ টাকা মার খেয়েছে এই ইউএসএ যাওয়ার চক্করে, কানাডা যাওয়ার চক্করে। তো যাই হোক ওরা যায়, যে দালাল হচ্ছে দুবাইতে রেখে ওদেরকে চলে যায়। চলে যাওয়ার পর উনি মানে ওনার সাথে যে সাথীগুলো সবাই ব্যাক করে, কিন্তু উনি বুদ্ধিমান দেখে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মানে যেই কোনো কোম্পানিতে তো ওনার চাকরি হয়ে যায়। তো ওখানে উনি কোনোভাবে মানে একটা চাকরির ব্যবস্থা করে, দুবাইতে চাকরি করে টাকা জমিয়ে ওই টাকা দিয়ে আবার মানে টিকিট করে বা কাট করে নাকি ভিসা করে আমি জানি না, পাসপোর্ট করে বা ওই দেশের করে ওইখানে থেকে যায়। তো মানে আমিও জুয়ারের বাবাকে বলতাম যে দেখো লোকটা বুদ্ধিমান দেখে সবাই চলে আসলো, উনি মাটি আঁকড়ে থাকলো সংসারের চিন্তায় যে কিভাবে কি করবে। ঋণ করে বিদেশ গিয়েছে 8 লাখ টাকা, কিভাবে কি দিবে বা সংসারটা কিভাবে চালাবে, ওইভাবে উনি থেকে গেল, মানে কত প্রশংসা করতাম। তো হঠাৎ করে উনি গিয়েছে 1 বছর হয়েছে, মানে হঠাৎ করে এই যে জানুয়ারির 14 তারিখে ভাবি আমাকে ফোন দিয়ে মানে অনেক কান্না করছিলাম। বললাম যে কি হয়েছে ভাবি, বলেন কি হয়েছে। ওরা উনি কান্না করে বলল যে জিসানের বাবা বিয়ে করে ফেলেছে। মানে আমি এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। পরে বলে যে আপনি একটু আসতে পারবেন? তো আমি দৌড়ে গেলাম, এটা কিন্তু জানুয়ারির 14 তারিখের কথা। তো দৌড়ে গেলাম, যাওয়ার পর ভাবি আর কি সব কিছু বললো। আর ভাবির শরীরে এত বেশি জখম ছিল, মানে লোকটা ভাবিকে কামড়ে মানে এমনভাবে কামড়েছে, মানে ভাবি হয়তো বা ভাইয়ের মোবাইলটা চেক করতে নিয়েছে যে কি তুমি কেন আমার সাথে কথা বলো না বা কী কারণে আমার দিকে তাকাও না বা আমার সাথে কথা বলো না, কি হয়েছে, মোবাইলটা চেক করতে নিয়েছে। আর ওই মোবাইল কারাকারি করতে যে মানে ভাই যেভাবে পেরেছে ভাবিকে মেরেছে, যেভাবে যেদিক দিয়ে পেরেছে কামড়েছে, ঘুষি দিয়েছে, মানে কি যে অবস্থা শরীরটার, মানে একদম খুবলে খেয়ে ফেলেছে আর কি, এরকম একটা অবস্থা। তো আমি ছবি তুলে আনি, কারণ এগুলো ভবিষ্যতে কাজে দিবে। তো ভাবিকেও বললাম যে আপনি এটা ছবি তুলে রাখেন, আপনার শরীরে যে মেরেছে। তো ভাবি আবার বললো যে আমি ওর সংসার করবো না বা এই সেই। পরে ভাবিকে বোঝালাম যে না ভাবি, আপনি কেন ডিভোর্স দিবেন ওনাকে? আপনি ডিভোর্স দিলে মানে আপনি বাচ্চা দুইটা নিয়ে কোথায় যাবেন? আপনার বাবা নেই, মা নেই, ভাই আছে না থাকার মতো, যে খোঁজ খবর নেয় না, আপনি কোথায় যাবেন? তো বুঝিয়ে টুঝিয়ে রেখে আসলাম। তো ভাবি ওই সময় মানে সব কল রেকর্ড বা কার সাথে কথা বলে, কোন মেয়ের সাথে কী সব কিছু, ওই দিন আমাকে ভাবি বলে যে বিয়ের 3 মাস পর থেকেই সে যেখানেই যায় সেখানেই বলে যে আনমেরিড। ওনাকে কেন দূরে রাখতো না? কারণ এই পর্যন্ত ভাবে অনেক মেয়ের কাছ থেকে ওনাকে ফিরিয়েছে। এমনও হয়েছে যে একটা মেয়ের সাথে ওনার পুরো বিয়ে হয়ে যাবে আগামী মাসে, বিয়ে একদম ফাইনাল। ওই মেয়ের কাছেও বলেছে যে সে অবিবাহিত। ভাবি কোনোভাবে টের পেয়ে যায়, ওই মেয়ের ফোন নাম্বার যুগে ওই মেয়ের সাথে কথা বলে। তখন ওই মেয়েকে সব জানায় যে আমি বিবাহিত, আমার একটা ছেলে আছে, তখন শুধু জিসান ছিল। এই সব কিছু জানার পর হুমায়রা পেটে বলে যে আমি প্রেগনেন্ট, বা জানার পর ওই মেয়েটা ভালো ছিল বিধায় ওই মেয়েটা সরে গেছে। তো এখন যার সাথে কথা বলে বা যাকে বিয়ে করবে, তো ওই মেয়ের নাম্বার মানে ওয়াইফ দিয়ে সেভ করা। তো ভাবি ভেবেছে হয়তো বা বিয়ে করে ফেলেছে, কিন্তু বিয়ে করেনি, কিন্তু ওই মেয়েকেই বিয়ে করবে আর কি। আর ওই মেয়ে হচ্ছে ওই মেয়ের ফোন নাম্বার জুগিয়ে ভাবি যখন ফোন দেয় তখন ওরা আরও উল্টা ভাবিকে গালাগালি করে যে যা পারো কর, যা পারিস কর, তোর মানে ওর স্বামীকেও ছাড়বে না আর কি। তো এখন ভাবি যখন ভাবির খালু মামা আছে ওদেরকে নিয়ে বা ওই ভাইয়ের যে অনেকগুলো বন্ধু আছে যার সাথে ভাবির খুব ভালো সম্পর্ক, ওদেরকে নিয়ে বসে যে এরকম এরকম জিজ্ঞাসা করেন যে ওর কি হয়েছে বা কেন কি করে না এই সেই। তো ওরা একটা সুন্দর একটা বিচার সালিশের মতো করে বা বুঝিয়ে টুঝিয়ে যে ভাবির কাছে মাপ চা। পরে ভাবি নিজেই ওনার কাছে মাপ চায় যে থাক তুমি আমাকে মাপ করে দাও, কিন্তু তুমি আর এমন করো না, আমার সংসারটাকে ভেঙো না এই সেই। ওই ঘটনার পরে তার নাকি ইগো হার্ট হয়, মানে তার নাকি অপমান বোধ হয়। এজন্য সে কি করে দেশে চলে যায়। দেশে চলে যাওয়ার পরে মানে এখন হচ্ছে ভাবিকে নিয়ে আর খাবে না, ডিভোর্স দিয়ে দিবে। ডিভোর্স তো দিয়ে দিবেই, ছেলে মেয়ের দায়িত্ব নেবে না বা ছেলে মেয়ের খরচ দিবে না, দেনমোহরের টাকাও দিবে না, 5 লাখ টাকা কাবিন, সেই 5 লাখ টাকাও দিবে না। বলছিল যে তো তাহলে ঋণ যে করে বিদেশ গেল ভাবির আত্মীয় স্বজনের কাছ থেকে, তো ও ঘরের ফার্নিচার বিক্রি করে ওদের ঋণ দে, বা সে দুবাই গিয়েও যখন কাগজপত্র করে তখন ভাবির যে গয়নাকাটি ছিল সবগুলো বিক্রি করে তারপর তাকে টাকা পয়সা দেয়। মানে এখন ভাবির হাত পুরো খালি, একটা টাকাও নেই ভাবির কাছে। আর ভাবির সংসারটা কিভাবে চলবে,
মানে ভাবিটা এতটা অসহায় হয়ে গেছে, ভাবির ডাইনিং টেবিলটা আমি আজকে বিক্রি করে দিলাম, মানে আমার এক খালাতো বোনের কাছে, যে ওগুলো বিক্রি করে ভাবি জিসানের হচ্ছে স্কুলের খরচ আর হচ্ছে বাসা ভাড়া দিয়ে ভাবিকে আমাদের এলাকায় আমি 2000 টাকার একটা রুম ভাড়া নিয়ে দিলাম। কারণ ভাবি যদি আমার এখানে থাকে ভাবিকে আমি আর কি টানতে পারবো বা ভাবিকে দেখতে পারবো। আর জিসানকে টিসি নিয়ে আমাদের এখানে প্রাইমারি স্কুলে ভর্তি করে দেব। আর হচ্ছে মানসুরা মানে ভাবির যে ছোট বোন, ওকে আমি আমার পার্সেল রেডি করার কাজটা দিয়ে দিব, ভালো একটা অ্যামাউন্টের বেতন দিব। আর ওকে আমি টিউশনি জোগাড় করে দিয়েছি মাসুরাকে, মানে ভাবির যে ছোট বোন ওকে টিউশনি জোগাড় করে দিয়েছি। ওর অবশ্য বিয়ে হয়েছে, ওর খরচ ওর হাজবেন্ডই দেয়, কিন্তু এতদিন যাবত তো বোনই পেলেছে, তো ওকে বললাম যে তুমি তোমার বোনটার খেয়াল রেখো। তোমাকে যে আমি টাকা দিচ্ছি বা এই যে তোমাকে আমি চাকরি খুঁজে দিলাম বা যে কোনো একটা কাজেরই ব্যবস্থা করে দিলাম বা টিউশনিটা ঠিক করে দিলাম, 5,000 টাকা তুমি মাসে পাবে, তুমি কিন্তু এটা নিজে খরচ করো না, তোমার বোনকে দিও, কারণ তোমার বোন এতদিন তোমাকে লেখাপড়া করিয়েছে। আমি আর কথা বলতে পারছি না, আমার কণ্ঠ ভারী হয়ে আসছে। তো আপনারা দোয়া করবেন যেন আমার মানে আমি ভাবির দায়িত্ব নিতে পারি। ভাবিকে বলেছি যে ভাবি আপনার খরচ আমি যতদিন বেঁচে থাকবো, আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে আমি আপনাকে দেখবো, আপনার সংসার আমি চালাবো। তো আপনারাও দোয়া করবেন আমার জন্য যেন আমি ভাবির সংসারটা চালাতে পারি। আর ভাবির কথা মনে হলেই আমার বুকের ভিতরটা ফেটে যায়, আমি আমি বলতে পারি না যে আমি কি বলবো। তো ভাবি বলছিল যে মানুষের বাড়িতে কাজ করে হলেও ছেলে মেয়েদেরকে লেখাপড়া করবো। তো আপনারা দোয়া করবেন যেন ওনাকে আমি আমি যতদিন বেঁচে থাকি বা আল্লাহ আমাকে যতদিন ইনকাম দিয়েছে আমি যেন ওনার পরিবারের দায়িত্বটা নিতে পারি। আর ধিক্কার জানাই ওই কাপুরুষটার প্রতি, আল্লাহর বিচার যেন এই জমিনেই করে দেয়।